আসসালামু আলাইকুম সবাইকে। অবাধ্য প্রণয় গল্পের ৩৩ নাম্বার পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। হায় আল্লাহ, এই লোকটার সামনেই বসতে হলো। সব ইজ্জত তো শেষ, বাকি আর কি আছে যেটা খোয়ানোর জন্য আবার প্রস্তুতি হচ্ছে। ফাহিমও একবার চোখ তুলে তাকালো, চোখাচোখি হতে আবারও দৃষ্টি সরিয়ে নিল। জাহানারা বেগম বললেন, কি বসে আছো যে সবাই, খাওয়া শুরু করো। রিমের মা বললেন, আপা আপনিও বসেন না, সবাই একসাথে খাই। জাহানারা বেগম বললেন, না না, আমি পরে খেয়ে নিব, আগে তোমাদের খাওয়াই। জেদ করে আর খাবার খেতে বসাতে পারলেন না রিমের মা। যতই না খেতে চাক, ভদ্রতা নিয়ে তো জিজ্ঞেস করতেই হয়। সবাই খাওয়া শুরু করলো। কিছুক্ষণ পর জাহানারা বেগম নিজ হাতে রিমের প্লেটে পোলাও আর রোস্ট তুলে দিলেন আর বললেন, মা তুমি কিন্তু কিছুই খাচ্ছ না দেখছি, এভাবে খেলে কি চলবে? রিম ভদ্রভাবে বলল, না আন্টি, খাচ্ছি তো। কিন্তু ভিতরে ভিতরে সে ভীষণ অস্বস্তিতে, কারণ তার ঠিক বিপরীতে বসে আছে ফাহিম। জুই পাশ থেকে ধাক্কা দিয়ে বলল, খাও না, এভাবে বসে আছো যে। রিম চামচ দিয়ে একটু পোলাও নিল। এদিকে টেবিলে গল্প জমে উঠেছে। নিজাম চৌধুরী বললেন, রিম মা, শুনেছি তুমি নাকি খুব ভালো পড়াশোনা করো। রিম একটু লজ্জা পেয়ে বলল, না আঙ্কেল, এমন কিছু না। আকরাম চৌধুরী হেসে বললেন, তা কোথায় পড়ো মামুনি? রিম কলেজের নাম বললে জাহানারা বেগম খুশিতে বলে উঠল, আমাদের ফাহিমও তো ইউনিভার্সিটির টিচার। তোমার যদি কোনো সমস্যা না হয় তাহলে ফাহিমের কাছে যেও। এই কথা শুনে ফাহিম হঠাৎ কাশলো। রিম চোখ তুলে তাকালো। পানি খেয়ে ফাহিম পূর্বের ন্যায় আবারও খাবার শুরু করলো। তখনই তার চাচাতো ভাই ছোট ভাই কবির বাড়িতে আসলো। অফিসের কাজ শেষ করে আসতে আসতে একটু লেট হয়ে গেছিল। বাড়িতে আত্মীয় আসবে বলে দিয়েছে যাতে সকাল সকাল আসে। টেবিলে হালকা নীরবতা নেমে এলো। খাবার টেবিলে বসতে বসতে রিমের বাবার উদ্দেশ্যে বলে উঠল, কেমন আছেন আঙ্কেল আন্টি? রিমের বাবা হাসি মুখে উত্তর করলো, আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি বাবা, তুমি কেমন আছো? কবির বলল, আমিও ভালো আছি আঙ্কেল। রিম দেখলো ফাহিম আর কবিরের চেহারা দেখলে বুঝতেই পারবে এদের কোনো সম্পর্ক আছে। কবির রিমের দিকে তাকিয়ে বলল, ও। কবিরের মা বলল, ও রিম ভাইয়ের মেয়ে। তখন কবিরের সাথে ফাহিমও কিছুটা অপ্রস্তুত হয়ে গেল। কবির রিমের উদ্দেশ্যে হাসি মুখে বলল, হাই কেমন আছো? রিম অত্যন্ত ভদ্রতার সাথে উত্তর দিল, আলহামদুলিল্লাহ ভাইয়া, আপনি কেমন আছেন? আত্মীয়ের বাড়ি না হলে এতক্ষণ রিমের জবাব থাকতো, ভালো নেই, আপনার বাড়ি এসে পড়ে আছি দেখেন না। কিন্তু পরক্ষণে মনে হলো আসলেই তো সে এদের বাড়িতে এসে পড়ে আছে। কবির মুচকি হাসি দিয়ে বলল, ভালো। খেতে খেতে কয়েকবার রিমের দিকে তাকালো। মনে মনে ভাবলো মেয়েটা খারাপ নয়, কেন জানি তাকিয়ে থাকতে ইচ্ছে করছে। বিষয়টা ফাহিমও লক্ষ্য করছে, তবে পাত্তা দিল না। পাত্তা দেওয়ার মতো কোনো রিজনও তার নেই। আর এদিকে দরজায় বেল বাজতে মার্জিয়া গিয়ে দরজা খুলে দিল। এই অসময়ে আবার কে এসেছে বুঝতে পারছে না। দরজা খুলে হা করে কিছুক্ষণ তাকিয়ে রইল, যেন বিস্ময়কর কিছু দেখে নিয়েছে। পাশের মানুষগুলোকে আশা করলেও সামনে থাকা মানুষটাকে হয়তো আশা করেনি। কি রে, এভাবে তবদা খেয়ে দাঁড়িয়ে থাকবি নাকি স্বপ্ন থেকে বেরিয়ে এসে বাড়ির ভেতর যেতে বলবি? আমি কিন্তু হাঁপিয়ে গেছি, প্লিজ হা করে থাকবি নাকি চোখ বন্ধ করে থাকবি থাক, কিন্তু একটু সাইড দে, আমি ভেতরে যাব। মার্জিয়া স্বয়ং অবাক হয়ে মাকে ডাকতে লাগলো, মা মা। মেহেরিমা নয়ন একটা কাঁথা সেলাই করছিলেন। মেয়ের এমন উদ্ভট চিৎকার শুনে পাগল প্রায় তার চেয়ে বেশি বিরক্তি প্রকাশ করে ঘর থেকে বেরিয়ে এলেন। আস্তে আস্তে চিৎকার করলো, কি হয়েছে, এভাবে ভর দুপুরে চিৎকার করছিস কেন? ছুটে ধরেছে? একটু কাজে বসেছে বল, কি হয়েছে? কথাগুলো বলতে বলতে এগিয়ে এসে চমকে উঠল। কথা যেন বেরোনোর নয়, তার সামনে তার ভাতিজা দাঁড়িয়ে আছে। কিছু বুঝে ওঠার পূর্বেই তার ভাতিজা এসে মেহেরিমা নয়নকে জড়িয়ে ধরলো। তারপর বলল, কেমন আছো ফুপি? তুমি দেখি মার্জের মতো স্তব্ধ হয়ে গেলে, কি সমস্যা? আমরা ভুল সময়ে এসে পড়েছি বুঝি, ফিরে যাব? মেহেরিমা নয়ন ভাতিজাকে জড়িয়ে ধরে চোখের পানি ছেড়ে বলল, ওদের জন্য কখনো আমার বাড়ি অসময় হবে না, যখন আসবি তখনই সময় হবে। তোকে কতদিন পর দেখলাম, বুকটা জুড়িয়ে গেল। মার্জিয়া কপাল গুটে আতিয়ার দিকে তাকিয়ে বলল, এই তোর কাহিনী বলতো, এসব কবে কি? আমাকে একবারও জানালো না কেউ। আমি কারো আপন নই, যাও, নিজেরাই এত দূরে পৌঁছে গেছে, কারো জীবনে আমার গুরুত্ব নেই, আমি তোমাদের সবার নামে মামলা করব। আতিয়ার মা হাসলো, এরপর মার্জিয়ার দিকে এগিয়ে মাথায় অদূরে হাত বুলিয়ে বলল, আমি বলতেই চেয়েছিলাম রে মা, ওরা দুইজন বলতে দেয়নি, তুই ওদেরকে বল। আমি বলে দিলে নাকি সারপ্রাইজ থাকবে না, বাধ্য হয়ে বুড়ো বয়সে আমাকে নাকি সারপ্রাইজে সামিল হতে হচ্ছে, কি মুসিবত, এ আমি বলতে পারবো না। মার্জিয়া মামিকে জড়িয়ে ধরে বলল, মামি সত্যি আমি ভীষণ সারপ্রাইজড, খুব 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 সারপ্রাইজড, আমি তো ভাবতেই পারিনি এত কিছু হবে। আগে জানলে ইস, আমি নিজে আগে ঢ্যাং ঢ্যাং করে চলে যেতাম। তবে আফসোসের চাইতে অনেক বেশি খুশি লাগছে। তবে আমার থেকে এসব লুকিয়ে রাখার জন্য তোমাকে ভীষণ খারাপ ফল ভোগ করতে হবে। আমি তোকে 4 দিন ক্ষমা করব না, ভেবেছিলাম 3 দিন, কিন্তু বেজোড়া ক্ষমা না করলে তোর বিয়ে হবে না, যেটা আমি বোন হয়ে মেনে নিতে পারবো না। যতই হোক তুই তো আমার বোন হোস, তুই না মানতেই পারিস আমি তোর মতো বিশ্বাসঘাতক ঘষেটি বেগম নই, ভবিষ্যৎ মির্জাফর হয়ে পড়ি এর প্রতিশোধ নিতে। মার্জিয়ার এত কথা শুনে আতিয়ার মাথা বনবন করে লাটিমের মতো ঘুরতে ঘুরতে সোফায় গিয়ে বসে পড়ে গেল। চসূচক বাক্য ছেড়ে বলল, এত গরমে এসেছি, কেউ এক গ্লাস জুস পর্যন্ত দিচ্ছে না। জুস তো পরের বিষয়, এক গ্লাস ঠান্ডা পানীয় আমি আশা করি না। ছি, আমাদের চলেই যাওয়া উচিত।
চুপ করো, তুমি বেশি পাকনামি করো না, বলল মার্জিয়া। এত হট্টগোলের উপর থেকে রাইসা বেরিয়ে এলো। সিঁড়ির উপর দাঁড়িয়ে সামনে তাকিয়েও সে যেন ভূত দেখার মতো চমকে গেল। দুই হাতে চোখ নিয়ে ডলে আবারও সামনে তাকালো। এখনো বিশ্বাস হচ্ছে না, স্বপ্ন দেখছে নাকি বাস্তব। সিঁড়ি বেয়ে দিল এক দৌড়। আর এদিকে আপু, তুমি কোথায় হারিয়ে গিয়েছিলে? আমি তোমাকে খুব মিস করেছি আপু। তুমি জানো তুমি চলে যায় আব্বু আম্মু কতটা কষ্ট পেয়েছে। তুমি আমাদের ছেড়ে কেন গিয়েছিলে আপু? তোমাকে খুব খুব খুঁজতে ইচ্ছা করতো, কিন্তু আমি কোথায় খুঁজবো? আমি তো কিছু চিনি না, আমাকে বলেও গেলে না আপু। তুমি খুব খারাপ আপু, তুমি আমাকে ছেড়ে গিয়েছো। অশ্রুধারায় যেন বয়ে চলেছে ধাবিত কোনো নদীতে। উপস্থিত সবাই যেন হতবিম্বল। রাইসাকে এভাবে দৌড়াতে দেখে সবাই আশ্চর্য হয়ে তাকিয়ে রইল। তারপর দেখলো সামনে একটি মেয়ের বুকে কেমন গুটিসুটি মেরে বাবুই পাখির মতো অভিযোগ করতে লাগলো। মেহেরিমা নয়ন এতক্ষণে বিষয়টা বুঝতে পারলো। যে মেয়েটাকে জড়িয়ে ধরেছে আসলে সেই সানজিদা, যার সাথে তেজের বিয়ের কথা ছিল। হুট করে বিয়ে থেকে এভাবে পালিয়ে যাবে এমনটা আশা বোধগম্য ছিল না। তিনি আর মাহতাব নয়ন দুজনেই মেয়েকে দেখে বিয়ে ঠিক করেছিল। মার্জিয়াও দেখেনি সানজিদাকে, তাই চিনতে পারেনি। নয়তো ফ্রেন্ডকে কেউ চিনবে না? ফ্রেন্ড বলতে আতিয়া আর মার্জিয়া একসাথেই পড়ে, আর সানজিদা আসার পর তিনজনে বেশ ভালো বন্ধুত্ব চলে। যদিও আতিয়ার আরেক নাম ইরা। যখন যেই নামে খুশি ডাকে সবাই অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। তবে মেহেরিমা নয়নের চোখে কৌতূহলের মাত্রাটা যেন সবার থেকে বেশি। মনে মনে ভাবছেন, এই মেয়ে এখানে এলো কি করে, আর বাড়ি বা চিনল কি করে, এখানে এখন তার আসার মানেই বাকি। রাইসা কেমন যেন নিজের ছায়াকে পেয়ে প্রায় কেঁদেই চলেছে। আশ্চর্য হলো মেহেরিমা নয়ন ও মার্জিয়া। যে মেয়ে একটার বেশি দুটো কথা বলে না, মনমরা ছাড়া থাকেনি, সেই মেয়ে কিভাবে একটা মেয়েকে দেখে ভঙ্গুর হয়ে পড়েছে। যেন তাকে ছাড়া চলতেও বড্ড কষ্ট হচ্ছে, যতটা কষ্ট এক বৃদ্ধের হাটে লাঠি ছাড়াও হয় না। সানজিদা যে এমন পরিস্থিতির সম্মুখীন হবে এটা কল্পনাও করেনি। পৃথিবী বড্ড গোলাকৃতির, ঘুরে ঘুরে ঠিক সেই মানুষগুলোর সাথে দেখা হয়ে যায়। কিন্তু এমনটা হওয়ার কি প্রয়োজন ছিল? হতে পারে ছিল, এটাই উপরওয়ালার ইচ্ছে। রাইসাকে খুব করে আঁকড়ে ধরলো সানজিদা। তার চোখ থেকেও পড়ছে সেই বৃষ্টি ধারা। ছোট থেকেই তো একসাথে বড় হয়েছে, নিজের বড় বোনের দায়িত্ব পালন করেছে, ছায়ার মতো সবকিছু থেকে বাঁচানোর চেষ্টা করেছে। অবশেষে সেই নরক থেকে বাঁচাতে পেরেছে। সানজিদার জন্য সে না থাকলেও এমন কিছু হবে যার কারণে রাইসার সুন্দর একটা ভবিষ্যৎ হবে। আর এই মানুষগুলো নাকি খুব খারাপ নয়, তাই এই কঠিনতম সিদ্ধান্ত নিয়েছিল। নিজের জীবনের সবচেয়ে বড় সুখ বিসর্জন দিয়েছিল ছোট বোনের জন্য, যে সবসময় সেই বাড়িতে তার মায়ের হাতে অত্যাচারিত হতো। এমন কয়জনের বোন আছে যার বাবাও এক নয়, মাও এক নয়, অথচ কি সুগভীর বিশাল তাদের সম্পর্কের। তারপর বলল, আপু তোমার কি আমার কথা একবারের জন্য মনে হয় না? আমি খুব করে চেয়েছিলাম তুমি ফিরে আসো, কিন্তু আমি তোমাকে দেখতে পারবো ভাবিনি। সানজিদা বোনের মাথা উঁচিয়ে কপালে মুখে চুমু দিয়ে ভরিয়ে দিল। আদুরে গলায় বলল, ক্ষমা করে দে বোন আমার, আমি ইচ্ছে করে এমন করিনি। আমিও তোকে খুব মিস করেছি, তোকে ছাড়া থাকতে আমারও বুকটা কষ্টে ফেটে যেত, কিন্তু আমার কিছু করার ছিল না রে। তোর আপুকে ক্ষমা করে দিস, আমি খুব খারাপ রে। রাইসা বলল, না আপু তুমি খুব ভালো, তোমার মতো ভালো আপু দুনিয়াতে নেই, আমার আপু সবচেয়ে ভালো আপু। রাইসার কথা শুনে চারপাশে যেন এক অদ্ভুত নীরবতা নেমে এলো। উপস্থিত সবাই স্তব্ধ হয়ে তাকিয়ে আছে দুই বোনের দিকে। তাদের যেন এই কান্না আর ভালোবাসার সামনে কারো কথা খুঁজে পাওয়া যাচ্ছে না। মেহেরিমা নয়ন ধীর পায়ে এগিয়ে এলেন। তার চোখে কৌতূহল, আবার কোথাও যেন মায়াও ফুটে উঠেছে। কাপা কাপা কণ্ঠে জিজ্ঞেস করলো, তোমার নাম সানজিদা তাই তো? সানজিদা একটু চমকে উঠে তাকালো, তারপর চোখের পানি মুছে মাথা নিচু করে বলল, জি আন্টি। মাহতাব নয়ন এতক্ষণ সবকিছু চুপচাপ দেখছিলেন। তিনি গম্ভীর কণ্ঠে বললেন, তুমি সেই মেয়ে যার সাথে তেজের বিয়ের কথা ছিল তাই না? এই কথাটা শুনতেই চারিদিকে আবারও চাপা গুঞ্জন উঠল। রাইসা সানজিদার মুখের দিকে তাকালো। ভয় পেল এখন এরা যদি তার সানজিদাকে অপমান করে। করার ওই কথা যেখানে তাদের অপমান হয়েছে, বিয়ে বাড়িতে আবার অন্য এক মেয়েকে বিয়ে করে আনতে হয়েছে। সানজিদা কিছুক্ষণ চুপ করে রইল, মনে হলো যেন হাজারটা কথা বুকের মধ্যে আটকে আছে। তারপর ধীরে ধীরে বলল, হ্যাঁ ছিল। সুফিয়া বেগম বেশ গুলগুল চোখে তাকিয়েছিলেন। সে জানতে পারলো এত কিছু ঘটনার কথা। এরপর তিনি বাকরুদ্ধ, এত কিছু হয়ে গেছে অথচ তারা জানেই না। ইমরান আরো বেশি হতবিম্বল, মুখে কোনো ভাষা নেই। যাকে সে মন প্রাণ দিয়ে ভালোবাসে তার আগেই বিয়ে ঠিক হয়েছিল, এমনকি বিয়ের দিন সে পালিয়েছে। যদি না পালাতো তখন কি হতো? তারই ভাই তেজের বউ রূপে আজকে দেখতে হতো। ভাবতেই ভেতরে যেন মুচুট দিয়ে উঠল। এতটা ভূমিদস্য হয়ে গেছে তার ভালোবাসার মানুষের উপর দিয়ে, অথচ সে জানতেও পারেনি। মনে মনে খোদার কাছে অশেষ কৃতজ্ঞতা পোষণ করলো। শেষ ভালো যার সব ভালো তার। অন্তত এখন তারই আছে সানজিদা। আবার একটু খটকাও লাগলো, মেয়েটা বিয়ে থেকে পালালো কেন? সে কি সত্যি অন্য কাউকে ভালোবাসে? এত কিছু মাথায় যেন চাপ ফেলছে, আর ভাবতেও পারছে না। বেশ এটুকুই, কেউ আর বিন্দুমাত্র প্রশ্ন করলো না। মেহেরিমা নয়ন এগিয়ে এসে রাইসা ও সানজিদার মাথায় হাত রেখে বলল, দুই বোনে আমার বাড়িটাকে তো মরা বাড়ি বানিয়েছিলে। রাইসা যাও, তোমার বোনকে তোমার ঘরে নিয়ে যাও, ফ্রেশ হয়ে এসো দুইজনে।
রাইসা আর সানজিদা দুজনেই অবাক হলো, তবে বেশি অবাক হলো বোধহয় সানজিদা। তার ওই ছেলেকে না বিয়ে করে পালিয়েছিল, আর এই তার ওই চৌখাটে দাঁড়িয়ে অথচ কিছু বলছে না, মায়ের মতো মাথায় হাত বুলিয়ে কি সুন্দর সান্ত্বনা দিচ্ছে। রাইসা মাথা নামিয়ে সানজিদাকে ধরে নিয়ে যেতে লাগলো। সিঁড়ি বেয়ে উপরে উঠতে মেহেরিমা নয়ন বলে উঠল, রাইসা মা, তেজকে একটু ডেকে দিও কেমন। রাইসা আজ খুশির জন্য সবকিছু করতে পারে, হাসি মুখে বলল, ঠিক আছে আম্মু। কথাটা শুনে সানজিদা কেমন মায়া ভরা চোখে তাকালো। আজ এখানে দাঁড়িয়ে সেই মানুষটাকে আম্মু বলার অধিকার তার থাকতো, অথচ ভাগ্যর পরিহাসে তাকে আন্টি রাখতে হচ্ছে। রাইসা সানজিদার হাত ধরে কি সুন্দর করে উপরে উঠে চলে গেল। নিচে সবাই তাদের যাওয়ার পানে তাকিয়ে রইল। মাহতাব নয়নের স্ত্রীর দিকে চেয়ে বললেন, তুমি যে কিছু বললে না। মেহেরিমা নয়ন অবাক হয়ে বললেন, কি বলবো আমি। মাহতাব নয়ন বলল, সেই দিন এই মেয়ের জন্যই তো রাইসার মুখ পর্যন্ত দেখনি, তার উপর খুব রাগও করেছিলে সেই দিন, তো আজকে তাকে এর জন্য কিছু বললে না তো। কেন সে বিয়ে ছেড়ে পালিয়ে গেছে এর কৈফিয়ত চাইলে না। মেহেরিমা নয়ন সবাইকে অবাক করে দিয়ে ক্ষণিক হাসলো, এরপর বলল, আমি সেই দিন রেগেছিলাম ঠিকই, কিন্তু এর কারণ কি যথাযথ ছিল না। আমি কি এমনি এমনি রাগ করেছিলাম? আমার মতো সেই পরিস্থিতিতে যে কেউ রাগ করবে এটা অস্বাভাবিক কিছু নয়। আর আমি সানজিদাকে কেনই বা কিছু বলতে যাব। সবকিছু উপর থেকে লিখে রাখা থাকে, কার সাথে কার বন্ধন হবে। শুধু মানুষ আমরা শুধু গন্তব্যে পৌঁছে দেওয়ার এক মেশিন মাত্র। যেখানে রাইসা আমার ছেলের কপালে ছিল, সেখানে আমি শুধু শুধু সানজিদাকে দোষ দিতে পারি না। এমন বোকামি আমার থেকে আশা করো না। মজা নেওয়ার অনেক সময় আসে বুঝলো, মেয়েটাকে আরো ধন্যবাদ দেওয়া উচিত, তার কারণে আমি আমার মৃত মাকে ফিরে পেয়েছি। রাইসাকে দেখলে আমার মায়ের কথা মনে পড়ে, মনে হয় এটাই বুঝি আমার মা। খুব প্রশান্তি লাগে, এমন মেয়ে আমি পেয়েছি আমার ঘরে রাখার জন্য। মাঝে মাঝে তো মনে হয় আমি শোপিস করে তুলে রাখি আলমারিতে। যদিও আমার ছেলেটা কখনো বোঝার চেষ্টা করছে না, তবে আমি আশাবাদী আমার ছেলেও বুঝবে রাইসা তার জন্য যোগ্য এবং সে তার স্ত্রী। সেই সময়ের অপেক্ষায় আছি। মাহতাব নয়ন বুড়ো বয়সে যেন মুখ ফুটে বলতে চাইলেন, তুমি এত বুঝদার, আমি সঠিক মানুষকেই ভালোবেসেছি। তুমি সত্যিই ভালোবাসার থেকেও বেশি কিছুর যোগ্য। এই সংসারে কি যত্ন নিয়ে আগলে রাখছে তাকে সহ, কোনোদিনও কোনো অভিযোগ পর্যন্ত করেনি। মার্জিয়া ইরাকে নিয়ে নিজের ঘরে গেল, আর মাহতাব নয়ন গেল বাজারের দিকে। যদিও বাড়িতে রান্নার যথেষ্ট বাজার আছে, তবুও বের হলো যদি টাটকা টাটকা ফল সবজি পাওয়া যায়। টাটকা সবজির স্বাদই অন্যরকম। তো ধন্যবাদ সবাইকে, এই পার্টটি এই পর্যন্তই। পরবর্তী পার্ট দিয়ে দেওয়া হয়েছে, সবাই দেখে নিন। আর সবাই অবশ্যই চ্যানেলটিকে আগে সাবস্ক্রাইব করে দিন, আর ভিডিওতে অবশ্যই লাইক দিন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।